প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বাংলাদেশ লোক প্রশাসন অনার্স প্রার্থী শ্রেণীর চতুর্থ লেকচার। আজকের আমাদের লেকচারের শিরোনাম হচ্ছে আমলাতন্ত্র। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। অনলাইন ক্লাসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে শিরোনাম সেটা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র শব্দটি লোক প্রশাসনে অত্যন্ত একটি পরিচিত শব্দ। আধুনিক বিশ্ব বলা হয় আমলাতন্ত্রের যুগ, এবং আমলাতন্ত্রের যে শব্দটি, এটাকে বলা হয় ডেস্ক গভর্নমেন্ট, কারণ আপনারা ডেস্কে বসে কাজ করেন এবং সেখান থেকে মূলত ব্যুরো আর ক্রেসি বা ডেস্ক গভর্নমেন্ট হিসাবে ব্যাপক সমাদৃত। আমলাতন্ত্র তথা সিভিল সার্ভিসের ধারণা যুগ যুগ ধরে আলোচিত হয়ে আসছে। সর্বযুগে আমলাতন্ত্র আলোচিত ও সমালোচনার জায়গায় স্থান করে নিয়েছে। প্রাচীন যুগে কৌটিল্যের অর্থশাস্ত্রে গ্রন্থে যে কূটনীতির আভাস পাই আমরা, মধ্যযুগে রাজারা রাজস্ব আদায়ের জন্য কিছু সংখ্যক কর্মচারী নিয়োগ দিতেন, যারা ছিলেন খুব ক্ষমতাশালী। আধুনিক যুগেও আমলাতন্ত্রের প্রভাব প্রতিপত্তি সর্বক্ষেত্রে। আমলা কারা? আমরা সবাই আমলাদেরকে চিনি। উপজেলা লেভেলে আমলা আছে, জেলা পর্যায়ে আমলা আমরা লক্ষ্য করি, বিভাগীয় পর্যায়ে আমরা দেখি, এবং সর্বোপরি সচিবালয়ে আমরা আমলার উপস্থিতি আমরা লক্ষ্য করি। দেশের প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত শাসন বিভাগের অরাজনৈতিক অংশের নাম আমলা, এবং এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমরা বলছি আমলাতন্ত্র। এবং আমলাতন্ত্রের আধুনিক ধারণার জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার, জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। আমরা জানি দেশের প্রশাসনিকভাবে স্থায়ীভাবে নিযুক্ত, প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত শাসন বিভাগের অরাজনৈতিক অংশের নাম আমলা। আমরা জানি যে সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এবং শাসন বিভাগের 2টি অংশ, একটি হচ্ছে রাজনৈতিক অংশ, একটি হচ্ছে অরাজনৈতিক অংশ। তোমরা জানো যে রাজনৈতিক অংশটা পরিবর্তন হয়, সরকার যখনই পরিবর্তন হয় তখনই মন্ত্রী পরিবর্তন হয়ে যায়, কিন্তু আরেকটি অংশ যেটা অরাজনৈতিক অংশ, সেটা মূলত স্থায়ী থাকে। অরাজনৈতিক অংশ বদলি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে যতদিন চাকরি থাকে একজন সরকারি কর্মকর্তা, ততদিন তিনি সরকারি কাজে নিয়োগ থাকেন, কিন্তু রাজনৈতিক অংশ পরিবর্তন হয়। কাজেই এই জন্য আমরা বলছি যে প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত শাসন বিভাগে যেটা অরাজনৈতিক অংশ, সেটার নামই হচ্ছে তোমার আমলা, এবং এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমরা বলছি আমলাতন্ত্র। আমলাতন্ত্রের আরো কিছু বৈশিষ্ট্য আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন অধ্যাপক অট বলছেন, the body of civil servants is an expert, professional, non-political, permanent and subordinate staff. এটা হচ্ছে সিভিল সার্ভেন্টের একটা গোষ্ঠী, যারা এক্সপার্ট, যারা দক্ষ, যারা পেশাভিত্তিক বা প্রফেশনাল, নন পলিটিক্যাল, যারা পার্মানেন্ট, যারা স্থায়ী, এবং যারা অধীনস্থ স্টাফ, তারাই হচ্ছে আমলা। আমলাতন্ত্রের যিনি আধুনিক ধারণার জনক, তার নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার তার বিখ্যাত একটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে অ্যাসেজ ইন সোশিওলজি। সে অ্যাসেজ ইন সোশিওলজি গ্রন্থে তিনি আমলাতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন এইভাবে। তিনি বলছেন আমলাতন্ত্র হচ্ছে মানুষ, অফিস এবং কর্তৃত্বের একটি জটিল ব্যবস্থা। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ, অফিস এবং কর্তৃত্বের একটি জটিল ব্যবস্থা, যে ব্যবস্থাকে বৃহৎ সংগঠনগুলো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য তারা কাজে লাগায়, তাকে আমরা বলছি আমলাতন্ত্র।
তাহলে আমরা আরো বলতে পারি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে কি বলছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আমলাতন্ত্রের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এরকম যে আমলাতন্ত্র বলতে বিভিন্ন দপ্তরের হাতে শাসন বিভাগীয় ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিভিন্ন বিষয়ে সরকারি স্থায়ী কর্মকর্তাদের অযথাচিত হস্তক্ষেপ। অর্থাৎ এখানে আমলাতন্ত্রকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে কিছুটা নেগেটিভ অর্থে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা আমলাতন্ত্র সম্পর্কে যেটা ধারণা পেলাম, আমলাতন্ত্র হলো স্থায়ী, তারা বেতনভুক্ত, তারা দক্ষ, তারা অভিজ্ঞ, তারা পেশাদারিত্বের সাথে কাজ করে। এটা হচ্ছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আমরা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় আমলাতন্ত্রের কতগুলি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। ইতিমধ্যে তোমরা আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমলাতন্ত্রের সংজ্ঞা থেকে তোমরা পেয়েছ। প্রথমে বলছি যে আমলাতান্ত্রিক সংগঠন পদসোপান নীতির উপর নির্ভর করে। পদসোপান নীতি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এটা হচ্ছে অনেকটা পিরামিডের ন্যায়, এটা অনেকটা স্তরায়িত। প্রত্যেক ঊর্ধ্বতন স্তর তার অধস্তন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেক অধস্তন কর্মকর্তা বা স্তর তার ঊর্ধ্বতন স্তর বা কর্মকর্তার কাছে তার জবাবদিহি করতে হয়। তার যত সুযোগ সুবিধা আছে সব সুযোগ সেখান থেকে তারা গ্রহণ করেন। তাহলে আমলাতান্ত্রিক সংগঠনের যে বৈশিষ্ট্য আমরা বলছি পদসোপান নীতি। ২ হচ্ছে বিশেষীকরণ। আমলারা একজন যে কাজে যোগ্য তিনি সেই কাজ করেন। তারা এক্সপার্ট, সবসময় এক্সপার্ট যারা তাদেরকে তারা সবসময় কাজে লাগান। এই যে বিশেষীকরণ, যে বিশেষ কাজে যোগ্য তাকে সেই কাজ করতে দেওয়া হয়। সেখানে আইনের কঠোর অনুশাসন মানা হয়। সবকিছু লিখিত আকারে নিয়ন্ত্রণ করা হয়। তারা রুটিন ওয়ার্কের বাইরে কাজ করতে চায় না এবং আইনের যে নিয়ম নীতি আছে সেগুলি তারা নরমালি তারা ব্রেক করতে চান না। আইনের কঠোর অনুশাসন তারা মেনে চলেন। আমলাতান্ত্রিক সংগঠনের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। আমরা জানি যে পাকিস্তান সময় যে আ সিভিল সার্ভিস অফ পাকিস্তান, ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশেও আমরা দেখি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে মূলত প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে ৪-৫ লক্ষ আ মেধাবী ছাত্রদের কাছ থেকে অন্তত ২০০-২৫০ লোককে নিয়োগ দেওয়া হয়। কাজেই এটা অত্যন্ত একটি কঠিন পরীক্ষা এবং যোগ্যতা স্বাক্ষরের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তাদের নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার নিশ্চয়তা থাকে। আমলাতন্ত্রের যে চাকরিটা স্থায়ী, যত বছর চাকরি থাকে ৫০ বছর পর্যন্ত একজন আমলা চাকরি করতে পারেন। অনেক সময় সরকার যদি যোগ্য মনে করেন তাদেরকে চুক্তিভিত্তিকও নিয়োগ দিয়ে থাকেন। এজন্য স্থায়িত্ব আছে, তার চাকরি জীবন নিশ্চয়তা আছে। তারপর জীবনের জন্য অবসর বয়সের জন্য তার বেতন, পেনশন, আনুতোষিকের ব্যবস্থা আছে। এখানে লিখিত আদেশ ও নির্দেশ অক্ষরে পালন করা হয়। মৌখিক কোনো কথার দাম নেই। সবকিছু লিখিত আকারে ফাইল আকারে বন্দী থাকে। এখানে ব্যক্তির সাথে নৈর্ব্যক্তিক আদেশ অর্থাৎ ব্যক্তির সাথে ব্যক্তির যে অফিসিয়াল সম্পর্ক সেটাকে মেইনটেইন করা হয়। তার পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ককে এখানে খুব একটি গুরুত্ব আরোপ করা হয় না। তবে অফিসিয়াল সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়। নিরবিচ্ছিন্ন থাকে। পরিবর্তনশীলতা আমলাতন্ত্রে লক্ষ্য করা যায়। সময়ের সাথে অবস্থার সাথে তাল মিলিয়ে আমলারাও পরিবর্তনকে তারা অভিনন্দন জানান। আমলাতান্ত্রিক সংগঠনে নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এখানে আ ফেভার করার কোনো সুযোগ এখানে থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমলাতন্ত্র সম্পর্কে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য সেগুলি আমরা আলোচনা করেছিলাম। আমরা আমলাতন্ত্রের একটু শ্রেণী বিভাগ বলতে চাই। আমাদের এফ.এম. মার্কস তার বইয়ের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট। গ্রন্থের ৪ প্রকার আমলাতন্ত্রের কথা বলেছেন। অভিভাবক আমলাতন্ত্র, গোষ্ঠী আমলাতন্ত্র, স্বজন তোষণ বা পৃষ্ঠপোষক আমলাতন্ত্র, মেধাবী আমলাতন্ত্র। তিনি ৪ ভাগে ভাগ করেছেন। এছাড়া আমরা প্রতিনিধিত্বমূলক আমলাতন্ত্রের নাম শুনি, সামরিক বাহিনী নিয়ন্ত্রিত আমলাতন্ত্রের নাম শুনি। তারপরে তোমার রাজনৈতিক আমলাতন্ত্র আছে। রাজনৈতিক আমরা দেখি যে সামরিক বাহিনী বিভিন্ন পেশাজীবীর মধ্যে আমরা আমলাতন্ত্রের উপস্থিতি আমরা লক্ষ্য করি। আমলাতন্ত্রের গুরুত্ব। ম্যাক্স ওয়েবার তার আধুনিক রাষ্ট্র সমাজে আমলাতন্ত্রের বিকাশকে অবশ্যম্ভাবী বলে প্রত্যয় করেছেন। তার মধ্যে প্রাচীন পরস্পরাগত সমাজ থেকে আধুনিক যুক্তিশীল সমাজে উত্তরণের প্রক্রিয়া আমলাতন্ত্রের প্রভাব ও গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। কারণ আমলাতন্ত্র মানেই দক্ষতা ও যুক্তিশীলতা।
তিনি আমলাতন্ত্রের 4টি গুণের কথা উল্লেখ করেছেন। ম্যাক্স ওয়েবার সুনির্দিষ্টতা, স্থায়িত্ব, কঠোর নিয়মানুবর্তিতা, বিশ্বাসযোগ্যতা। এই 4টি গু গুণাবলী আমলাতন্ত্রে উল্লেখ করেছেন ম্যাক্স ওয়েবার। তিনি আরো বলছেন যে, যেকোনো ধরনের আমরা সরকারি বলি, গণতান্ত্রিক সরকার বলি, সমাজতান্ত্রিক সরকার বলি, রাজতন্ত্র বলি, একনায়কতন্ত্র বলি। অর্থাৎ যে ধরনের সরকারই আমরা বলি না কেন, উদার গণতান্ত্রিক সরকার বলি, সরকার ব্যবস্থা আমলাতন্ত্রের গুরুত্ব অত্যাধিক। আমরা সমাজতন্ত্রে অনেক সময় বলি যে, না আমলাদের খুব কঠোরতা নাই। কিন্তু যদি আমরা এটার অভ্যন্তরে গভীরভাবে আমরা যদি বিশ্লেষণ করি আমরা দেখব যে সমাজতান্ত্রিক সমাজেও কিন্তু আমলাতন্ত্র গুনে খাচ্ছে, দুকে, দুকে খাচ্ছে। রাজতান্ত্রিক ব্যবস্থায় আমলাতন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। একনায়কতান্ত্রিক ব্যবস্থায় আমলাতন্ত্র আমরা লক্ষ্য করি। কাজেই যে ধরনের সরকারই বলি, উদারনৈতিক গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র যে ধরনের সরকারই বলি, প্রত্যেক সরকার ব্যবস্থায় কিন্তু আমলাদের গুরুত্ব অত্যাধিক। এই গুরুত্ব আমরা নিচে আলোচনা করি। প্রথমত হচ্ছে আইনের বাস্তবায়ন। আমরা জানি দুঃখিত, আইনের বাস্তবায়ন। আমরা জানি যে আমাদের যে আইন বিভাগ আছে, সেই আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। শাসন বিভাগের কাজ হচ্ছে আইনের বাস্তবায়ন করা। কাজে যেহেতু আমাদের আমলারা শাসন বিভাগের অংশ, অবিচ্ছেদ্য অংশ, কাজেই আইনের যে বাস্তবায়ন, আইনসভা যে আইন প্রণয়ন করে, সে আইনের বাস্তবায়ন করে আইনসভা। এবং আইনসভার কাজ হচ্ছে আইনের বাস্তবায়ন করা। তাহলে আইনের বাস্তবায়নের ক্ষেত্রেও আইনসভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আইনের বাস্তবায়ন আইনসভার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইনের বাস্তবায়ন করে থাকে আইনসভা, অর্থাৎ আইনসভা যে আইন প্রণয়ন করে সে আইনের মাঠ পর্যায়ে সে আইনের বাস্তবায়নে আইনসভা ভূমিকা পালন করে। অনেক সময় আইন প্রণয়নের ক্ষেত্রে পর্দার অন্তরালে আইনসভা ভূমিকা পালন করে। শাসন বিভাগের আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ সম্ভব তারা আইন আমলাতন্ত্রের আরেকটি হচ্ছে শ্রম বিভাজন কর্মবিশেষীকরণ। কারণ যে কাজে যোগ্য তাকে সেই কাজ করতে দেওয়া হয়। তাছাড়া আমলারা যখনই কোনো নতুন কাজে যোগদান করেন, নতুন অফিসে যোগদান করেন তাদের সেই কাজের উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সেই কাজে যোগ্য এবং অভিজ্ঞ করে তোলা হয়। এজন্য এই আমলাতান্ত্রিক আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সমবিভাজন এবং কর্মবিশেষীকরণকে তারা সবসময় আ অভিনন্দন জানান। সরকারের নীতি সম্পর্কে তাদের যথাযথ জ্ঞান থাকে। আমরা প্রথমেই বলেছিলাম, তারা যেমন আইন প্রণয়নের ভূমিকা পালন করে ঠিক তেমনিভাবে আইনের বাস্তবায়নে তারা ভূমিকা পালন করে এবং তাদেরকে যেকোনো আইন সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তোলা হয়। প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়। জনস্বার্থে বাস্তবায়ন ও সংরক্ষণ করেন তারা। আইনের বাস্তবায়ন আইন মূলত করা হয় জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, শাসিতের কল্যাণ, শাসিতের মঙ্গলের জন্য যেহেতু আইন করা হয়, জনস্বার্থেই মূলত আইনগুলি করা হয় এবং সেগুলি বাস্তবায়ন এবং সংরক্ষণে তারা গুরুত্ব ভূমিকা পালন করেন। আধুনিকতার বাহক। আধুনিকতার বাহক হিসেবে আমরা বলেছিলাম যে আমলারা পরিবর্তনকে ওয়েলকাম করে। যেকোনো পরিবর্তনকে তারা সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে সমাজের যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আইনের যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় এবং সেই সবসময় তারা পরিবর্তনকে তারা অভিনন্দন জানায় এবং এজন্য যে আধুনিকরণের মূল কথা হচ্ছে যে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, জ্ঞান চর্চা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, নগরায়ন, শিল্পায়ন এই যে নতুন চিন্তা চেতনার যে বিকাশ এবং প্রকাশ এবং আধুনিক যে বিশ্ব সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা সবসময় নিজেদেরকে আধুনিক হিসাবে তারা গড়ে তুলতে চেষ্টা করে। সেই ক্ষেত্রে তারা পরিবর্তনশীল পরিস্থিতির সাথে তাল মিলিয়ে তারা দেশ-বিদেশে তারা প্রশিক্ষণ গ্রহণ করে। এটাও আমরা আলোচনা করি যে পরিবর্তনশীলতার ধারক হিসেবে তাদেরকে আম ধরা হয়। যে তারা সবসময় তারা স্ট্যাটিক না, তারা ডাইনামিক। তারা চায় যে সময়ের সাথে, যুগের সাথে, পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেরাও নিজেদেরকে পরিবর্তন করে। মেধাভিত্তিক যোগাযোগের মাধ্যম হিসেবে তারা কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমলাতন্ত্রের যে গুণাবলী বা এগুলি আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব যে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমলারা কি ভূমিকা পালন করে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে জনগণের বিভিন্নমুখী চাহিদা মেটানোর লক্ষ্যে সরকারকে বহুমুখী কার্য সম্পাদন করতে হয়। অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব রোধ,
স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা ইত্যাদি কল্যাণমূলক কার্যবিধির সাথে সাথে আমাদের কর্মকাণ্ড বহুগুণে বৃদ্ধি হয়েছে। তোমরা লক্ষ্য করছো এখন করোনাকালীন সময় কিন্তু তারা কেউ বসে নাই। একদিকে যেমন ডাক্তাররা জনগণকে চিকিৎসা দিচ্ছে, আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে একটা করোনা মুক্ত দেশ করতে পারা যায় সেই বিষয়ে তারা সবসময় সচেতন এবং তারা জনগণকে সচেতন করছে। তারা বিভিন্নভাবে প্রশাসক হিসাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে। কাজেই এই যে দেশের যেকোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হোক, আম আ মানুষ সৃষ্ট দুর্যোগ হোক, বন্যা, খরা, দুর্ভিক্ষ প্রত্যেকটা সময়ই মূলত তারা আ অতন্ত্র প্রহরী হিসাবে জনগণকে সেবা দিয়ে আসছে। এসি ফাইনাল তার থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে বলেছেন, আমলাতন্ত্রের সংজ্ঞা দিতে তিনি বলেছেন, আমলাতন্ত্রের কার্যাবলী সম্পর্কে বলেছেন ৩য় বিশ্বের। The function of civil servants service in modern state is not merely an important government without it. Indeed, government itself would be impossible. এখানে তিনি বলছেন অত্যন্ত প্রয়োজন। তিনি বলছেন যে শুধু সরকারের কাজ করে না বরং বলা হয়ে থাকে যে আ আমলা ছাড়া সরকার অচল বা সরকারি কর্মকাণ্ড নিশ্চল হয়ে পড়ে। আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রে কি ভূমিকা পালন করে? সরকারি নীতি নির্ধারণ করে। আমাদের মতো ৩য় বিশ্বের দেশগুলিতে আমরা দেখি যে আমলারা শুধুমাত্র আইনের বাস্তবায়ন করে না, সরকার কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে তারা নীতি নির্ধারণ করে। আমরা দেখি যে আমাদের যেসব রাজনৈতিক দলগুলো আছে ৩য় বিশ্বের দেশগুলোতে যখন আমলারা চাকরি থেকে অবসরে চলে যায় তারা আবার রাজনীতিক দলগুলোর আশ্রয়-প্রশ্রয় তারা গ্রহণ করে। ক্ষমতা থাকতেও যেমন তাদের থেকে বিভিন্ন তারা সুপারিশমালা বা পরামর্শ গ্রহণ করে। চাকরি যাওয়ার পরও তারা বিভিন্ন রাজনৈতিক দলের উপদেষ্টা হিসেবে তারা পরিগণিত হয়। এবং মূলত আমলারা এই রাজনৈতিক দলগুলোর পর্দার অন্তরালে বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারণে তারা সহায়তা করে। তাহলে সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা দেখছে যে আমাদের বর্তমান সরকারের যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন অনেকেই তাদের অতীত অভিজ্ঞতা তারা আমলা। তাছাড়া অনেক এমপি আছে, মেম্বার অব পার্লামেন্ট আছে বা অনেক মন্ত্রী আছে যারা একসময় সরকারের আমলা ছিলেন। সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে তারা সরকারি চাকরি থেকে পিআরএল গমন করার পর তারা পুনরায় আবার রাজনৈতিক দলের সদস্য হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হচ্ছেন। মূলত তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার কারণেই রাজনৈতিক দলগুলো তাদেরকে আ তাদের সহায়ক শক্তি হিসেবে নিয়ে তাদের দলে যোগদান করে। তাহলে সরকারি নীতি নির্ধারণ আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরি, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যেসব আইন প্রণয়ন করে জনগণের জন্য সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তারা কাজ করে। সামাজিক পরিবর্তনকে কার্যকর করে। আমরা জানি যে আধুনিক সমাজের যে সামাজিক এবং পরিবর্তন এবং রাজনৈতিক উন্নয়নের যে বিষয়টি আছে, সমাজ থেকে নেই আমাদের সমাজ চলমান শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আম যেসব উন্নয়ন হচ্ছে দেশে, তাছাড়া আধুনিক প্রযুক্তির বিকাশ এবং প্রকাশের ফলে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সাথে সমাজ পরিবর্তন হচ্ছে। কাজে এই সমাজকে কার্যকরভাবে সমাজের পরিবর্তনকে উম কার্যকর করার ক্ষেত্রেও আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আইন প্রণয়ন করে। আমি বলেছিলাম আইনের যে খসড়াগুলি দেখা যায় পর্দার অন্তরালে মন্ত্রীর পরিবর্তে সচিবরাই তৈরি করে এবং সেটা পরবর্তী পর্যায়ে আ আইনসহ উত্থাপিত হয় এবং এই যে খসড়া ড্রাফটিং করা এই কাজটা মূলত পর্দার অন্তর আমলারাই করে থাকে। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আ সরকারি চাকরি করেন এবং দীর্ঘদিন যাবৎ তাদের যে চাকরি জীবনের দক্ষতা এবং অভিজ্ঞতা সেটা মূলত সেখানে তারা প্রয়োগ করার সুযোগ থাকে। আইনের বাস্তবায়ন করা এই কাজটাও তারা করেন। পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্যতা, পেশাগত ও নৈতিক মূল্যবোধ যে এই ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। আমরা তাদের চাকরির ক্ষেত্রে তাদের শুধুমাত্র আমলা বলতে এখানে আমরা প্রশাসনের লোকজন বুঝবো। আমাদের সেনাবাহিনীর মধ্যে আছে, আমাদের পুলিশ বাহিনীর মধ্যে আছে, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে। যারা অনেক বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের দক্ষতার দ্বারা আ স্বাক্ষর রেখেছেন। পেশাগত এবং নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে।
স্বার্থ সম্পর্কিত কার্যাবলী। আসলেই কিন্তু যেহেতু আমলারা আ পাবলিক সার্ভেন্ট বা যেটাকে আমরা বলি জনগণের সেবক। কাজে তাদের কাজ সবসময় হওয়া উচিত জনমুখী। কিভাবে জনগণকে সেবা দেওয়া যায়? যেহেতু জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন, আনুতোষিক, পেনশন থেকে শুরু করে যত সুযোগ সুবিধা সবই জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার পে করে। কাজেই তাদেরও মূল লক্ষ্য হচ্ছে জনগণকে যত বেশি সেবা দেওয়া যায়। জনগণ ট্যাক্স দেয় মূলত সেবা পাওয়ার জন্য। সে সেবা দেওয়ার জন্য যে কর্মচারী তারাই মূলত আমলা। কিন্তু আমরা দেখি যে ৩য় বিশ্বের দেশগুলোতে আমলারা আ সেবক না হইয়া তারা প্রভু হয়ে যায়। আমরা দেখি অনেক সময় আ সাধারণ জনগণ আমলাদের অফিসে যেতে পারেন না। সেখানে বিভিন্ন ধরনের আ প্রতিরোধের সম্মুখীন হতে হয় এবং দো এই যে এই দৌরাত্ম্যের কারণে সাধারণ অ্যা আমলাদের থেকে সাধারণ জনগণের মুখ ফিরিয়ে নেয়। কারণ তারা নিজেদেরকে প্রভু মনে করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরো কিছু ৩য় বিষয় তাদের ভূমিকা সম্পর্কে আমরা বলেছিলাম। আ সংবাদ ও তথ্য সরবরাহের কাজ করে তারা। বিচার সংক্রান্ত কাজ করে। আমাদের যে জুডিশিয়াল সার্ভিস আছে সেখানে যারা কর্মকর্তা আছেন তারা আ আইন শৃঙ্খলা রক্ষা এবং দুষ্টের দমন, সৃষ্টির লালন, এইসব বিষয়ে তারা ভূমিকা পালন করে। বিচার সংক্রান্ত কাজ করেন। পররাষ্ট্রনীতি রূ রূপায়ণ করে। আমাদের যে পররাষ্ট্রনীতির মূল যে মন্ত্র সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরী নয়। সেটা তারা বাস্তবায়নে কাজ করে। রাজনৈতিক শাসকগণকে পরামর্শ প্রদান করেন। বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করেন। সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। যেমন আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার আছেন। আমাদের জেলা পর্যায়ে জেলা প্রশাসক আছেন। উনারা মূলত আমাদের সরকারের যে এজেন্ডা গুলো আছে সেগুলি জনগণের কাছে পৌঁছিয়ে দেয়। পাশাপাশি সরকারের যে সেবাগুলো আছে সেগুলিও জনগণের মাঝে আ বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণ ও স্থায়িত্বকাল অনেক সময় আমলাতন্ত্রের উপর নির্ভর করে। আমরা দেখি ৩য় বিশ্বের অধিকাংশ দেশেই যখনই সরকারের শেষ সময় হয়ে যায় তখন আমলারা বিদ্রোহ করে বসে এবং বাংলাদেশেও কয়েকবার এই ঘটনা ঘটেছিল যে আমলারা সরকার উৎখাত করার জন্য তারা গোপনে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে। তারা গোষ্ঠীবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধ সরকার উৎখাতের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজে তাদের সততা, নিষ্ঠা এবং তাদের আন্তরিকতার উপরেই অনেক সময় রাজনৈতিক সরকারের ভবিষ্যৎ নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমলাতন্ত্রের আ যে ভূমিকা ৩য় বিশ্বের আমরা আলোকপাত করলাম। যে আমলারা জনগণের সেবক। কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমলারা জনগণের সেবক না হয়ে বরং জনগণের প্রভু হয়ে যায়। আমরা ভুলে যান যে গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে মূলত আমাদের মতো আমরা পড়াশোনা করছি, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, প্রতিযোগিতা পরীক্ষা দিয়ে বিসিএস করেছি, আমরা বাড়িতে চলছি। মূলত এই সবকিছুর পেছনে যাদের অবদান, যাদের শ্রম এবং ঘামের বিনিময়ে আমরা আ এই সুযোগ সুবিধা ভোগ করছি, সেই জনগণের প্রতি আমরা উদাসীন থাকি। যার কারণেই আমাদেরকে অনেকেই সমালোচনা করেন। আমলাতন্ত্রের সমালোচনা আমরা এখন আলোকপাত করব। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব ভূমিকা থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং প্রতিধ্বনিত হয়েছে। আধুনিক প্রশাসন ব্যবস্থা আমলাতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে প্রখ্যাত বিশেষজ্ঞ ও তাত্ত্বিকগণ অনেক সমালোচনা ও বক্তব্য রেখেছেন। নব্য স্বৈরতন্ত্র, বিজয়ী আমলাতন্ত্র, দাসত্বের পথে আমলাত আমলাতন্ত্রের আজব দেশ। এই যে বিভিন্ন সমালোচনামূলক আ যে প্রবন্ধ বা শিরোনাম আমরা লক্ষ্য করি, এগুলি মূলত মানুষের বা আ বুদ্ধিজীবীদের ক্ষোভেরই ফসল। নব্য স্বৈরতন্ত্র অর্থাৎ আমলাতন্ত্রকে কেউ নব্য স্বৈরতন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ একে বিজয়ী আমলাতন্ত্র বলেছেন, দাসত্বের পথে বলেছেন, আমলাতন্ত্র আজব দেশ। এই সকল শিরোনামে কুস্তিগীয়াবলী বিখ্যাত বুদ্ধিজীবীদের, শিক্ষাবিদদের চিন্তারই ফসল। অর্থাৎ আ এইসব বিখ্যাত লেখাগুলি মূলত আমলাদেরকে সমালোচনা করেই মূলত লেখা হয়েছে। যেমন আমলাদের সমালোচনা করা হয়। আমরা বলেছিলাম যে তারা সবসময় একটা আ ফরমাল ওয়েতে কাজ করে। তারা ইনফরমাল কোন কাজ করতে চান না। এই যে ঘুরিয়ে পিছিয়ে কাজ করা তাদের একটা অভ্যাস আছে। ইচ্ছা করলে তারা কিন্তু শর্টকাটে কাজ করতে পারেন কিন্তু তারা সেটা করেন না। সেখানে হায়ারার্কি কেও অনুসরণ করা হয়।
সেখানে সবকিছু লিখিত আকারে, দলিল দস্তাবেজ আকারে রাখা হয়। যার কারণে এই যে ঘুরিয়ে পিছিয়ে কাজ করার যে অভ্যাস, এর ফলে দীর্ঘসূত্রিতে আমরা লক্ষ্য করি। ওয়াল্টার বেজহার্ট বলছেন, "It is inevitable defect that bureaucrats will care more for routine than for result." তারা ফলাফলের চাইতেও রুটিন ওয়ার্ক এ সবসময় তারা কেয়ার করে, গুরুত্ব আরোপ করে। বেজহার্ট তাদের ইংলিশ কনস্টিটিউশন এর তিনি এই বিখ্যাত উক্তি করেছেন যে, "আমলারা ঘুরিয়ে পিছিয়ে কাজ করতে অভ্যস্ত করে।" অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় দেন আমলারা। বিশেষীকরণের দোষে দুষ্ট হয় তারা। অনেকের ক্ষমতার লোভ থাকে। যখনই যে সরকার আসে সেই সরকারের তাবেদার হিসেবে পরিণত হয় এবং গুরুত্বপূর্ণ পদ, ইম্পোর্টেন্ট পদ দখল করার জন্য তারা এই ক্ষমতার প্রতি তাদের লিপ্সা থাকে তারা। সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সাম্রাজ্যবাদ আমরা বলেছিলাম ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ অর্থাৎ পুঁজিবাদকে তারা উৎসাহিত করে। বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। যেহেতু তারা গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন। তারা নিজেদেরকে স্বতন্ত্র শ্রেণী হিসেবে মনে করেন এবং তারা সাধারণ জনগণের সাথে খুব একটা মিশে না। স্বাভাবিকভাবে জনগণের সাথে মিশতে গেলে কিছু সমস্যা থাকে স্বাভাবিক। কিন্তু তারপরেও তারা জনগণের সেবক। জনগণের কাছে না যেতে পারলে জনগণের সেবা করবে কিভাবে? এজন্য তারা সবসময় নিজেদেরকে আলাদা শ্রেণী, আলাদা ক্যাডার, আলাদা একটা চাল-চলন, হাব-ভাব তারা পোষণ করে। এবং যার ফলশ্রুতিতে জনগণের সাথে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। লাল ফিতার দূরত্ব আমি আগেও আলোচনা করেছিলাম যে এখানে আমলাতান্ত্রিক সংগঠনের যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা একটা ফাইলে বন্দী থাকে। সেই ফাইলটি মূলত বাদামি রঙের থাকে এবং ফাইলের যে ফিতা দিয়ে বাঁধা থাকে সেটা থাকে লাল। এই ফাইল খুলতে যেমন পয়সা লাগে আবার বাঁধতেও পয়সা লাগে। অনেক সময় দেখা যায় ফাইল উধাও হয়ে যায়, সিদ্ধান্ত আর হয় না। এই যে এই যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্য সম্ভব হয় শুধুমাত্র স্বচ্ছতার অভাবের কারণে, জবাবদিহিতার অভাবের কারণে। কাজেই যদি স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতো তাহলে এই সমস্যাটা পড়তো না। আজকে আধুনিক যুগে সরকার নতুন কর্মসূচি নিচ্ছে। ই-ফাইলিং এর কথা বলছে, ই-টেন্ডার এর কথা বলছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা সেইখান থেকে অনেক সুযোগ পাওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত পরিমাণে আমরা আ সেইরকম সেবা আমরা সাধারণ জনগণ পাচ্ছে না। আনুষ্ঠানিক বাড়াবাড়ি। যে আমরা আগেই আলোচনা করেছিলাম যে আনুষ্ঠানিক বাড়াবাড়ি। ইচ্ছা করলে কিন্তু জনগণের আম সেবা দেওয়ার জন্য তারা আ কাজ করতে পারে। আনুষ্ঠানিকতা পরে হোক, কিন্তু আগেই জনগণের সেবা দেওয়া, জনগণের জান, মাল নিরাপত্তা বিধান করা, সেটার অনেক সময় অনেক আমলারা সেদিকে না গিয়ে তারা আনুষ্ঠানিকতার প্রতি বেশি গুরুত্ব আরোপ করে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অনীহা অনেক সময় প্রদর্শন করে। নীতি নির্ধারণে অনেক সময় তারা হস্তক্ষেপ করে। যখনই কোন নীতি তাদের বিপক্ষে চলে যায়, তারা সেই ক্ষেত্রে নিজেরা হস্তক্ষেপ করে। স্বেচ্ছাচারিতার পথ প্রশস্ত করে। অনেক সময় আমরা দেখি যে আমলাতান্ত্রিক সংগঠনে যখনই ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ যখন আমরা লক্ষ্য করি, ফলশ্রুতিতে দেখা যায় জনগণের যে মৌলিক অধিকার, জনগণের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করা সম্ভব হয় না। স্বেচ্ছাচারিতার পথ প্রশস্ত হয়। ক্ষমতার প্রভাব, আমলারা খুব ক্ষমতাশালী, আমলাদের পাওয়ার আছে। তাদের বা পাওয়ারের কারণে তারা অনেক সময় ক্ষমতা চর্চা করে। অনেক সময় ক্ষমতা চর্চা করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, এটাও আমলাতন্ত্রের সাথে দেখা যায় যে আমলারা অনেক সময় সময়ের সাথে, যুগের সাথে আ তাল মিলিয়ে তারা নিজেদেরকে প্রগতিশীল মন মানসিকতায় তারা আ পর্যায়ে পৌঁছতে পারে না। যার কারণে তাদের মধ্যে অনেক সময় রক্ষণশীল মনোভাব রক্ষা করা যায়। তারা পুরানো ব্রিটিশ আমলের যে রীতিনীতি, ব্রিটিশদের যে শোষণ করার যে মানসিকতার যেসব আইন-কানুন, সেগুলি আঁকড়ে থাকার একটা মানসিকতা অনেক সময় তাদের মধ্যে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখন আমরা আলোচনা করব অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের অনেক সময় এই বিষয়ের উপর প্রশ্ন আসে যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা তাহলে বোঝা যাচ্ছে যে এখানে গণতন্ত্র কি আগে আমাদের জানতে হবে। আমরা জানি গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। আমাদের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী যাকে আমরা বলি সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি বলছেন যে শাসিতের সম্মতির ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে তোমার গণতন্ত্র। অর্থাৎ আ
যে সরকারের পেছনে সাথে সম্মতি থাকবে সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রক্তপাতহীনভাবে সমতার পালা-বদল হয়। অন্য যেকোনোভাবে ক্ষমতার পালা-বদলের জন্য ব্যবস্থা হচ্ছে তোমার রক্তপাত। কাজেই একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ব্যালটের মাধ্যমেই সরকার পালা-বদল হবে। কাজেই এই যে আমরা গণতন্ত্রের কথা বলছি যেখানে যেটা আব্রাহাম লিঙ্কন বলছেন, জনগণের জন্য সরকার, জনগণের কল্যাণের জন্য সরকার, জনগণের জন্য নিয়োজিত সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই ধরনের সরকার সবাই আমরা চাই। কারণ এই সরকারই এত এতদিন পর্যন্ত আমরা যে যাই বলুক না কেন, যে ধরনের তন্ত্র বলি না কেন, কিন্তু এটাই প্রমাণিত হয়েছে একমাত্র গণতন্ত্রই একমাত্র সরকার যেখানে জনগণ তার আ বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তার আ বিকাশের স্বাধীনতা, তার রাইট, লিবার্টি গুলো তারা আ খুঁজে পাওয়ার চেষ্টা করে একমাত্র গণতন্ত্রের মাধ্যমেই। অন্য গণতন্ত্র নয়। কাজেই এই গণতন্ত্রের জন্য তারা হুমকি স্বরূপ হিসাবে মনে করে। আধুনিক জাতীয় রাষ্ট্রের জন্মের পূর্বে আমলাতন্ত্রের জন্ম হলেও বর্তমানে একবিংশ শতাব্দীর সূচনার লগ্নে পৃথিবীর প্রায় সকল গণতান্ত্রিক দেশে আমলাতন্ত্র একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তবে সম্প্রতিকালে বিশেষত বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশগুলোতে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণহীনতার কারণে এখানে খোদ গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। আর এই প্রেক্ষিতে রিচার্ড ক্রসম্যান মন্তব্য করেছেন, "Uncontrolled bureaucracy is threatened for democracy." এখন আমরা আলোচনা করব আমলাতন্ত্র কেন গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ? আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আমলাতন্ত্রের গুরুত্ব দিন, দিন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকির হয়ে দাঁড়িয়েছে। আমরা কেন হুমকি? প্রথমত আমরা বলছি নীতি প্রণয়নে তারা হস্তক্ষেপ করে। সরকার রাজনৈতিক সরকার অনেক সময় আ যুগের সাথে, সময়ের সাথে, সমস্যার সাথে তাল মিলিয়ে নীতি প্রণয়ন করতে চায়। কিন্তু আমলারা অনেক সময় এটা বাধা হয়ে দাঁড়ায়। তারা পর্দার অন্তরালে সেই সরকারের, রাজনৈতিক সরকারের বিভিন্নভাবে তারা পরচিত করে এবং তখন তারা নীতি প্রণয়নে তারা বাধাগ্রস্ত করে। জনস্বার্থের প্রতি উদাসীনতা অনেক সময় প্রদর্শন করে। জনগণের যে আশা আকাঙ্খা, জনগণের যে চাওয়া পাওয়া, এটা কিন্তু রাজনৈতিক সরকার অনেক সময় চায় বা গণতান্ত্রিক সরকার আ জনগণের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলি সরবরাহের জন্য তারা অনেক সময় দ্রুত তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়। কিন্তু আমাদের উদাসীনতার কারণে তারা সেই সিদ্ধান্ত নিতে চায় না। ফলশ্রুতিতে রাজনৈতিক সরকার বা গণতান্ত্রিক সরকার অনেক সময় জনপ্রিয়তা হারায়। রক্ষণশীল মনোভাব তাদের বলেছিলাম যে সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আমলারা প্রগতিশীল চিন্তা চেতনাশীল হওয়াই স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারা ব্রিটিশ আমলের যে শোষণের নীতি, ব্রিটিশ আমলে যে আ শ্রেণীর প্রতি গুরুত্ব আরোপ, অর্থাৎ সুবিধাবাদী শ্রেণীর প্রতি যে আনুকূল্য সৃষ্টি, সেটা এখনো আমাদের দেশে আমরা লক্ষ্য করি। তারা সবসময় গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ, আমাদের নিজের স্বার্থের প্রতি তারা সবসময় আ লক্ষ্য রাখে। প্রগতিশীলতা বিরোধী, তারা অনেক সময় পরিবর্তনকে উৎসাহিত করে না। তারা পরিবর্তনকে উৎসাহিত করে না। কারণ তারা ব্রিটিশের যে আইন, ব্রিটিশের পাকিস্তানি যে আইন, সেই আইনগুলি তাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। কিন্তু বাংলাদেশী জনগণের যে মানসিকতা, জনগণের মধ্যে যে আ জনগণের যে চাওয়া পাওয়া, এর প্রতি অনেক সময় তারা উদাসীন থাকেন। দীর্ঘসূত্রিতা, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। আমলাতান্ত্রিক সংগঠনে আমরা বলেছি যে আমলারা সবসময় ঘুরিয়ে পিছিয়ে কাজ করতে চায়। তারা শর্টকাট কোনো কাজের সিদ্ধান্ত নিতে চায় না। তারা সবকিছু লিখিত আকারে থাকে। তারা সবগুলি রুটিন ওয়ার্ক এর বাইরে গিয়ে কাজ করতে চায় না। কোনো কারণে কোনো আমলা যদি অনুপস্থিত থাকে দেখা যায় যে সেই দিন আর কোনো কাজ হয় না। এই যে ফাইল চালাচালি, টেবিল চালাচালি এসব কারণে দেখা যায় সিদ্ধান্তে অনেক দেরি হয়ে যায়। রাজনীতিদের কাজে সহায়তা এবং আমলাতন্ত্রের গণবিচ্ছিন্নতা, এই যে আমলাদের উদাসীনতার কারণে জনগণের প্রতি সাথে তাদের সম্পৃক্ত না থাকার কারণে তারা জ জনপ্রেমিক না হয়ে তারা আ অনেকটা গোষ্ঠীপ্রেমিক হয়ে যায়। ব্যক্তি স্বাধীনতার প্রতি তারা উদাসীনতা থাকে। তারা অনেক সময় আমলাতন্ত্র নির্বাচন
তারা রাজনৈতিক সরকারগুলোকে তারা বিভিন্নভাবে প্রচারণা প্রদান করে এবং ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা বিভিন্নভাবে উৎসাহিত করে এবং পরবর্তী ক্ষমতা আসার জন্য যে সকল কূটকৌশল প্রয়োজন হয় সেগুলিতে তারা উৎসাহিত করে। ফলশ্রুতিতে রাজনৈতিক সরকারগুলো অপ্রিয় হয়ে যায়। তথ্য সরবরাহে গোপনীয়তা রক্ষা করে অনেক সময়। ঘুষ ও দুর্নীতি পরায়ণ হয়ে যায়। অনেক সময় ঘুষ এবং দুর্নীতিকে তারা উৎসাহিত করে। তাদের প্রতি ক্ষমতার লিপ্সা থাকে। ভালো পদে, ভালো পদে ভালো পোস্টিং, বেশি বিদেশ যাওয়া, ভ্রমণের সুযোগ। এইসব সুযোগ সুবিধা তারা সবসময় চাওয়া এবং পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমি বলছি না সকল আমলাদের মধ্যে এইসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তবে তবে এই যে এটা বাস্তবতা যে আ বিভিন্ন সময় দেখা যায় যে তারা এই সব নেতিবাচক যে বৈশিষ্ট্য অনেক আমলার মধ্যে আমরা লক্ষ্য করি। আনুষ্ঠানিক বাড়াবাড়ি আমরা আলোচনা করেছিলাম। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমলারা অনেক সময় সরকার পরিবর্তন হওয়ার সাথে আমলাদের রাজনৈতিক দলের পরিবর্তন করে, তাদের লেবাস পরিবর্তন করে। ফলশ্রুতিতে তাদের যে আমলাদের যে নিষ্ঠার সাথে কাজ করার কথা, দায়িত্বশীলতার সাথে কাজ করা যায়, সেই রকম নিষ্ঠা এবং দায়িত্বশীলতা, সততার সাথে কাজ করতে তারা পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যেসব বিষয়গুলি আমরা আলোচনা করেছি সে সম্পর্কে তোমরা অবগত হলে। আমরা এখন আমলাতন্ত্রের আ সর্বশেষ যে বিষয়টা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে যে আমলাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আসলে আমলাদেরকে আমরা বলছি আমলা আ তন্ত্র আমাদের জন্য খারাপ। আমলাদের নেতিবাচক দিকগুলো আলোচনা করেছি। এট দি সেম টাইম এটাও ঠিক যে আমলাদেরকে যদি আ ছেড়ে দেওয়া হয়, স্বেচ্ছাভাবে ছেড়ে দেওয়া হয়, যখন যারা দেখবে যে তারা আইন, বিচার এবং সবকিছুর ঊর্ধ্বে, তারা স্বচ্ছতার ঊর্ধ্বে, জবাবদিহিতার ঊর্ধ্বে, তাহলে আমলারা তো আরো বেপরোয়া হয়ে যাবে। কাজেই সরকারি প্রশাসন যন্ত্রকে যদি সুষ্ঠুভাবে গড়ে তুলতে হয় এবং জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমলাদেরকে দায়িত্বশীল, দক্ষ ও সুদৃঢ় করে গড়ে তোলা প্রয়োজন। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্র ফাটল সৃষ্টি করে এবং দেশ একটি বিভীষিকাময় অন্ধকারে পরিণত হয়। আমলাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? প্রশাসনিকভাবে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। আভ্যন্তরীণের মধ্যে আছে তোমার আভ্যন্তরীণ সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে, সঠিক কর্মী ব্যবস্থাপনার মাধ্যমে, পদসোপান নীতি স্বীকৃতির মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের করা যেতে পারে আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রণ, অর্থাৎ কোন আমলা যদি কোন দুর্নীতি করে স্বজনপ্রীতির আশ্রয় নেন তাহলে সেই ক্ষেত্রে মেম্বার অব পার্লামেন্টের মাধ্যমে কমিটি করা যেতে পারে এবং সেই কমিটির মাধ্যমে তাকে তার দুর্নীতি, স্বজনপ্রীতি তার বিচার করা যেতে পারে। আইন তৈরি এবং সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তারপরে বিভিন্ন ধরনের শুনানির ব্যবস্থা করা যেতে পারে। প্রশ্ন উত্থাপন ও উত্তর প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, আমাদের সংবিধানেও আছে। তাদেরকে সেই ক্ষেত্রে জবাবদিহিতা নিয়ে আসা যেতে পারে। অনুসন্ধান কমিটি করা যেতে পারে। এভাবে আমাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। চাপ সৃষ্টি গোষ্ঠীর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। পেশাজীবী সংস্থা কর্তৃক নিয়ন্ত্রণ করা যেতে পারে। হ্যাঁ? অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে আমাদেরকে বি জবাবদিহিতা নিয়ে আসা যেতে পারে। এজন্য আছে করেন্টো রিট, হেভিয়াস রিট, তারপরে মান্ডেমাস রিট, ইনজাংশন, প্রশাসনিক ট্রাইব্যুনাল, ন্যায়পাল নিয়োগ। আমরা জানি যে প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমেও আমাদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জবাবদিহিতা আনা যায়। কেউ যদি দুর্নীতি, স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে তাহলে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। অম্বুডসম্যান, ন্যায়পাল নিয়োগ এটাও মূলত সরকারি কর্মকর্তাদের দুর্নীতির জন্যই করা হয়ে থাকে। আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে, সেই ক্ষেত্রে এখন সাম্প্রতিককালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিকে জিরো টলারেন্স হিসেবে দেখেছেন এবং যেই দুর্নীতি করুক না কেন, তিনি যে দলের হন না কেন, তাকে দুর্নীতির জন্য বিচারের আওতা নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এটা একটি শুভ উদ্যোগ। আমরা আশা করব যে এই উদ্যোগের ফলে দেশের দুর্নীতি, স্বজনপ্রীতি, মানি লন্ডারিং এবং যারা অবৈধভাবে কোটি টাকার পাহাড় করছে তাদের এই দুর্নীতি, স্বজনপ্রীতি রোধ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের এই অনলাইন ক্লাস থেকে তোমরা আমলাতন্ত্রের সম্পর্কে বিস্তারিত অবগত হলা এবং আমরা কিছু বইয়ের নাম তোমাদের এখানে উপস্থাপন করেছি।
আমাদের আরো কিছু আছে, তোমরা একটু দেখে নিও। শাসন বিভাগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রফেসর হাইনেম ব্যুরোক্রেসি ইন ডেমোক্রেসি গ্রন্থে আমলাতান্ত্রিক নাগরিক নিয়ন্ত্রণের কয়েকটি নির্দেশ দিয়েছেন। সেগুলি তোমরা দেখে নিও। আমাদের যে বইগুলি আছে, ফাইন আর্টের বইয়ের কথা আমরা বলেছিলাম। আমরা প্রফেসর শামসুর রহমানের বই থেকে সাহায্য গ্রহণ করেছিলাম। লোক প্রশাসন পরিচিতি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া এনএস পাবলিকেশন প্রকাশিত এই বইটি তোমরা দেখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবা। সবাইকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসের ৪র্থ ক্লাস আমলাতন্ত্রের উপর এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে।